নির্বাচনী প্রচারণায় থাকছে না পোস্টার, লঙ্ঘনে 6 মাস জেল। ভোট নিয়ে এখনো নির্দেশনা পায়নি সেনাবাহিনী। দেশ জুড়ে বেড়েছে অপরাধ প্রবণতা, জড়িয়ে পড়েছেন খোদ সরকারি কর্তারাও, মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য। পাঁচ আগস্ট জাতীয় দিবস ঘোষণা করে সরকারি ছুটি, জুলাই অভ্যুত্থান স্মরণে 36 দিনের বিশেষ কর্মসূচি। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় একমত অধিকাংশ দল, প্রধানমন্ত্রীর মেয়াদ ইস্যুতে আলোচনা ফের রোববার। জঙ্গি বিরোধী অভিযানের নামে 250-র বেশি গুম, প্রাতিষ্ঠানিকভাবে জড়িত নয় সেনাবাহিনী, বলছে কমিশন। ইরান ইসরায়েল যুদ্ধ ইস্যুতে কাল জাতিসংঘে বৈঠক, তেহরানে হামলা নিয়ে দোটানায় ডোনাল্ড ট্রাম্প। আমন্ত্রণ চ্যানেল 24-এর সন্ধ্যা 7টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি শান্তা শারলিন এবং আমি রহমান রাশেদ। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ যা বেশি তাপেও ফাটে না, আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ। ব্যবহার করা যাবে না কোনো রকম পোস্টার, তবে বিলি করা যাবে লিফলেট, এমনকি ঝোলানো যাবে ব্যানারও। তার সাথে নতুন করে সংযোজিত হচ্ছে বিলবোর্ড ব্যবহারের বিষয়টি। এমন সব নিয়ম রেখে চূড়ান্ত করা হয়েছে নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালার খসড়া, যা লঙ্ঘন করলে 6 মাস কারাদণ্ড ও 1.5 লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। পোস্টারে ছেয়ে যাওয়া এমন ছবি আর হয়তো দেখা যাবে না আগামী সংসদ নির্বাচনে। প্রার্থী কিংবা দলের আচরণবিধি কেমন হবে তা নিয়ে বিধিমালার যে খসড়া, সেখানে রাখা হয়েছে এমনই বিধান। তবে ব্যবহার করা যাবে ব্যানার ও বিলবোর্ড। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনী প্রচারণার সব উপকরণই হতে হবে পরিবেশ বান্ধব। বিলবোর্ডের ব্যবহার অতীতে ছিল না, এটাকে ইন করা হচ্ছে। আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। ভোটার স্লিপ ইন্ট্রোডিউস করার ব্যাপারে একটি সিদ্ধান্ত হয়েছে। আমরা আগে যেমন শব্দের মাত্রার উপরে কোনো ছিল না, সেটাকে আন্তর্জাতিক যে মান আছে 60 ডেসিবল, সেটাকে ইনকর্পোরেট করা হয়েছে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদের সভাপতি বা সদস্য হিসাবে যদি কোনো প্রার্থী যখন প্রার্থিতা লাভ করবেন, তার আগেই তাকে পদত্যাগ করতে হবে। নির্বাচন কমিশনের চূড়ান্ত অনুমোদিত এই খসড়া নিয়ে ভবিষ্যতে হতে পারে আলোচনা, যার ভিত্তিতে সুযোগ আছে সংযোজন বিয়োজনের। এটা চূড়ান্ত হলে এটা প্রকাশিত হয়ে যাবে আমাদের ওয়েবসাইটে, উপরে লেখা থাকবে আরপিও সংশোধন সাপেক্ষে। আবার রাজনৈতিক কনসেনসাসের ভিত্তিতে যদি কিছু পরিবর্তন সংশোধন হয়, সেটাও করতে হতে পারে। বিধিমালা মেনে চলার বিষয়ে দল এবং প্রার্থীকে দিতে হবে হলফনামা, যা লঙ্ঘন করলে 6 মাস জেল এবং 1.5 লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। সেটাকে 6 মাস কারাদণ্ড এবং 1.5 লাখ টাকা জরিমানা করা হয়েছে। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। নির্বাচনের ব্যাপারে সরকারের কাছ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো নির্দেশনা পায়নি সেনাবাহিনী। নিয়মিত সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি জানান যে নির্দেশনা পেলেই কাজ শুরু করবে সশস্ত্র বাহিনী। সাংবাদিকদের তিনি জানান, পুশিন ঠেকাতে সীমান্তে টহল জোরদার করা হয়েছে। এ পর্যন্ত শীর্ষ সন্ত্রাসী সহ 15,000-এর বেশি সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। বলেন, ঈদে মহাসড়কের যান চলাচল সহ সারা দেশের নিরাপত্তা জোরদারেও কাজ করে সেনাবাহিনী। এ সময় গ্রেফতার করা হয় 151 জনকে। এরই ধারাবাহিকতায় 452 জন মাদক ব্যবসায়ীকে গত 1 মাসে গ্রেফতার করা হয়। আমরা এখনো সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো নির্দেশনা প্রাপ্ত হয়নি, তবে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করব। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের বাগাড়ম্বর যেন স্রেফ বুলি আওড়ানোতেই সীমাবদ্ধ। মাঠের বাস্তবতা হলো বাড়ছে মারাত্মক সব অপরাধ, যার সাথে সন্ত্রাসীরা তো আছেই, জড়িয়ে পড়ছেন খোদ সরকারি কর্মকর্তারাও। আর এমন তথ্যই উঠে এসেছে মন্ত্রী পরিষদ বিভাগের প্রতিবেদনে। সেখানে দেখা যায় যে সবচেয়ে বেশি অপরাধের ঘটনা ঘটেছে খোদ রাজধানীতেই। ইমদাদ হকের রিপোর্টে বিস্তারিত।
সশ্রদ্ধ চিত্তে অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আর আর্থিক খাতে সুশাসন ফিরিয়ে আনা। এ লক্ষ্যে গেল কয়েক মাসে কার্যকর উদ্যোগ দেখা গেছে যতটা, তার চেয়ে বেশি শোনা গেছে কর্তাদের বাগাড়ম্বরতা। ফল হাতে নাতে প্রতি মাসেই বাড়ছে ছোট বড় নানা অপরাধ। মন্ত্রী পরিষদ বিভাগে জমা হওয়া মাঠ পর্যায়ের তথ্যে ফুটে উঠেছে সেই ভয়াবহতা। সরকারি তথ্য বলছে, গেল মে মাসে সারা দেশে সংঘটিত হয়েছে 2809টি মারাত্মক অপরাধ, যা গেল বছরের তুলনায় অন্তত 550 বেশি। আর সবচেয়ে বেশি অপরাধ ঘটেছে খোদ রাজধানীতে, প্রায় 600টি। দ্বিতীয় অবস্থানে চট্টগ্রাম। এসব অপরাধ ঘটেছে মূলত রাজনৈতিক আধিপত্য বিস্তার ঘিরে। এর মধ্যে রয়েছে খুন, ধর্ষণ, জমি দখল, ছিনতাই, চুরি ডাকাতির মতো ঘটনা। অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতা বেড়েছে খোদ সরকারি কর্মকর্তাদেরও। তথ্য বলছে, গেল মাসে জমা পড়ে মাঠ প্রশাসনে কর্মরতদের বিরুদ্ধে 200রও বেশি অভিযোগ, যেখানে গুরুতর অপরাধের সংখ্যা 44টি। বস্তুগত প্রাপ্তির আকাঙ্ক্ষা প্রতিযোগিতা এটা আছে, এবং সাথে সাথে যদি জবাবদিহিতার অভাব থাকে, আইনের শাসনের সঠিক প্রয়োগ না থাকে, এবং রাষ্ট্রীয় পর্যায় থেকে যদি এটার যে চেক পয়েন্টগুলো, ভিজিলেন্সগুলো খুব শক্তভাবে না থাকে, তাহলে এই প্রবণতা তো বাড়বেই। কারণ মানুষের সহজাত প্রবৃত্তি হচ্ছে এক ধরনের বিপদগামী হওয়া। প্রতিবেদনে উঠে আসে ফৌজদারি মামলার বিষয়টিও। গেল বছরের একই সময়ের তুলনায় যা বেড়েছে 32,000-এরও বেশি। গেল আগস্টে ক্ষমতার পট পরিবর্তনের পর অপরাধে সক্রিয় হয়ে ওঠে একটি পক্ষ, যারা ব্যবহার করছে রাজনৈতিক ব্যানার। এর ফলে সামাজিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে যেমন, তেমনি বাধাগ্রস্ত হচ্ছে পণ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা। এর ফলে শঙ্কা রয়েছে ক্রমবর্ধমান নিম্নমুখী মূল্যস্ফীতি উস্কে যাওয়ারও। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো আছে বলে দাবি করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সকালে ডিবি পুলিশের গুলিবিদ্ধ 2 সদস্যকে দেখতে গিয়ে তিনি এই দাবি করেছেন। জানান, গুলিবিদ্ধ 2 পুলিশ সদস্য শঙ্কামুক্ত রয়েছেন। আহত এএসআই আতিকের 48 ঘন্টার মধ্যে অস্ত্রোপচার করা হবে। এর আগে গেল রাত 1:45টার দিকে রাজধানীর ফকিরাপুলে মাদক বিরোধী অভিযানে মাদক কারবারিদের গুলিতে গোয়েন্দা পুলিশের 2 সদস্য আহত হন। পরে তাদের ভর্তি করা হয় ঢাকা মেডিকেলে। এই ঘটনায় জড়িত 3 জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ খুব সাহসিকতার সাথে কাজ করছে এবং 3 জনকে তারা ধরছে, মাদকও উদ্ধার হয়েছে এবং গাড়ি উদ্ধার হয়েছে। এবং যে পুলিশ যে সাহসিকতার কাজ করছে, দেখেন নিজেদের তারা জীবন বাজি রেখা মাদককে নিয়ন্ত্রণ করার তারা চেষ্টা করছে। 5 আগস্টকে জাতীয় দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থান স্মরণে সেদিন থাকবে সরকারি ছুটি। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। আর প্রেস সচিব বলেছেন, শিগগিরই তৈরি হবে জুলাই ঘোষণাপত্র। 36 দিনের এক আন্দোলনে সেদিন কেঁপে উঠেছিল ক্ষমতার মসনদ। উপড়ে ফেলা হয়েছিল 16 বছরে একটু একটু করে শেকড় গড়া ফ্যাসিবাদের। এক দফা দাবিতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের চূড়ান্ত ফলাফলের দিনটিকে স্মরণ করতে 5 আগস্টকে জাতীয় দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেদিন থাকবে সরকারি ছুটি। 1 জুলাই থেকে শুরু হবে বিভিন্ন কর্মসূচি। 14 জুলাই থেকে মূল আয়োজন। জুলাইতে যেরকম পুরো বাংলাদেশ এক হয়েছিল, আবার সেই অনুভূতিটাকে ফিরিয়ে আনা। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস পালন করার আজকে একটা প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। রোববারে ক্যাবিনেট বসবে, সেই ক্যাবিনেটে এটা নিশ্চয়ই পাশ করা হবে। করার পর এটা গেজেটের মাধ্যমে আপনারা জানবেন। আমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এটা একটা জাতীয় দিবস হতে যাচ্ছে, এবং ফলে এটা প্রতি বছরই পালিত হবে এবং প্রতি বছরই ছুটি হওয়া উচিত। প্রেস সচিব জানান, জুলাই ঘোষণাপত্র তৈরিতেও চলছে কাজ। এজন্য পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের নেতৃত্বে গঠন করা হয়েছে কমিটি। জুলাই প্রোক্লেমেশনটা যাতে 5ই আগস্টের আগে এটা দেওয়া যায়, সেই জন্য একটা কমিটি করা হয়েছে। স্টুডেন্টদের সাথে, পলিটিক্যাল পার্টিগুলোর সাথে করে ওনারা একটা জুলাই প্রোক্লেমেশনটা খুব দ্রুত যাতে এটা
তৈরি করা যায় সেই জন্য ওনারা কাজ করবেন। ব্রিফিংয়ে জানানো হয় বিটিভি ও বাংলাদেশ বেতারকে স্বায়ত্তশাসিত করতে চায় সরকার। সে লক্ষ্যে শিক্ষা উপদেষ্টা সিআর আবরারের নেতৃত্বে গঠিত হয়েছে কমিটি। বিটিভির স্বায়ত্তশাসন নিয়ে একটা কমিটি। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় একমত অধিকাংশ দল, তবে এখনো সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি নির্বাচন ও প্রধানমন্ত্রীর মেয়াদকাল প্রসঙ্গে। আর তাই অমীমাংসিত বিষয়গুলোতে ঐকমত্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনের ফের আলোচনা হবে রোববার। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে রাষ্ট্র সংস্কারের সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় ধাপের বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন। অংশ নেয় বিএনপি, জামাত, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা। দিনের শুরুতেই আলোচনায় গেল দিনের অসমাপ্ত রাষ্ট্রপতি নির্বাচন ইস্যু। এই দিনের আলোচ্য সূচিতে ছিল প্রধানমন্ত্রীর মেয়াদ ও রাষ্ট্রের মূলনীতি। এখানে সরাসরি ভোটের কথাও কিন্তু এই পার্লামেন্ট গঠন। আলোচনা শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য জানান, বিদ্যমান পদ্ধতিতেই রাষ্ট্রপতি নির্বাচন চায় বিএনপি। অবস্থান ব্যক্ত করেন জামাত ও এনসিপি প্রতিনিধিরা। রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আমাদের দলীয় অবস্থান সংস্কার কমিশনে যেভাবে আমরা লিখিতভাবে জানিয়েছিলাম এবং পরবর্তীতে আলোচনা হয়েছে, তা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনটা বিদ্যমান পদ্ধতিতে বর্তমানে সংবিধানে যেভাবে আছে সংসদ সদস্যগণ নির্বাচন করবেন। কমিশন সভাপতি আলী রিয়াদ জানান, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিষয়ে অধিকাংশ দল একমত হয়েছে। আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর মেয়াদকাল নিয়েও। রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া নিয়ে কিংবা দ্বিকক্ষ কিংবা ধরুন প্রধানমন্ত্রীর মেয়াদ, এগুলো নিয়ে তারা মত দিয়েছেন। আবার এইখানের মত শোনার পরে তাদের নীতি নির্ধারকদের কাছে যেতে হচ্ছে, সেটাই স্বাভাবিক। রাজনৈতিক প্রক্রিয়া এটাই স্বাভাবিক। সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা অগ্রসর হচ্ছি। এর আগে সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি জানান, দ্রুত ঐক্যমতে পৌঁছাতে পারলে জুলাই মাসেই হবে জুলাই সনদ। অধিকাংশ বিষয়ে বা গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা একমতের জায়গায় আসতে পারবো। অমীমাংসিত বিষয়ে রোববার ফের আলোচনায় বসবে ঐক্যমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলো। সবাইকে ধন্যবাদ। জোমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। জঙ্গি বিরোধী অভিযানের নামে 250-র বেশি মানুষকে গুম করেছে আওয়ামী লীগ সরকার। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন কমিশন সভাপতি। তিনি বলেন, বিরোধী রাজনৈতিক শক্তি এবং ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে পদ্ধতিগত দমননীতির অংশ হিসেবে গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। জানান, প্রাতিষ্ঠানিকভাবে গুমের সাথে জড়িত ছিল না সেনাবাহিনী। চৌধুরী আলম কিংবা ইলিয়াস আলী বিএনপির পক্ষে রাজপথে যখনই কেউ শক্ত অবস্থান নিয়েছেন, শিকার হয়েছেন গুমের। আবার দেশের ভিতরে খুঁজে না পাওয়া গেলেও কাউকে কাউকে মিলেছে ভারতের হাতে। তেমনই একজন বিএনপির শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদ। আওয়ামী লীগের শাসনামলে এমন ঘটনা ঘটেছে অহরহ। রাজনৈতিক কর্মী থেকে শুরু করে ডাক্তার, সাংবাদিক, ইঞ্জিনিয়ার সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বাদ যায়নি কেউই। গুম কমিশন বলছে, শুধু জঙ্গি বিরোধী অভিযানের নামেই হয়েছে 250 শতাধিক গুম। ভারতে পাঠিয়ে দিয়ে ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে গ্রেফতারের ব্যবস্থা করা হয়। অন্তর্বর্তীকালীন এই প্রতিবেদনে প্রায় 1850 অভিযোগ বিশ্লেষণের মধ্য থেকে 253 জন গুমের শিকার ব্যক্তির তথ্য উপস্থাপন করা হয়েছে। গুমের সাথে জড়িত ভারতীয়দের ক্ষেত্রে কি করতে পারে গুম কমিশন? এমন প্রশ্নে অকপটে জবাব দেন, তারা ভিন্ন দেশের নাগরিক, ফলে কমিশনের কিছুই করার নাই। তবে গুমের সাথে জড়িত যারা এখনো দেশেই রয়েছেন বহাল তবিয়াতে, তাদের শাস্তি দেওয়ার দায়িত্ব সরকারের। আমাদের দেশে যারা জড়িত গুমের সাথে, সে আপনার পুলিশ বাহিনীরই হোক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হোক বা আপনার ইন্টেলিজেন্স এজেন্সিরই হোক, তারা আমরা এখানে ব্যবস্থা নিতে পারি। ওই দেশে তো আমরা করতে পারবো না। আর কারা আগে যারা গুমের সাথে জড়িত ছিল, তারা এখনো পজিশনস অফ অথরিটিতে আছে বা আপনার বিভিন্ন আপনার পদবিতে আছে বা ক্ষমতায় আছে, তাদেরকে কি করবে বা কি করবে না, সেটা সরকারের ব্যাপার। ভিন্ন এক প্রশ্নের জবাবে কমিশন সভাপতি জানান, গুমের সাথে প্রাতিষ্ঠানিকভাবে সেনাবাহিনী অভিযুক্ত নয়, তবে কিছু কর্মকর্তা অন্যত্র কাজ করার সময় জড়িত ছিল। Institutionally, the army is not involved, but the officers who have been deputed to the RAB, DGFI and NSI have been found to be involved
in enforced disappearances of the victims. দুজন সেনা সদস্য তার কাছে আশ্রয় চেয়েছেন এই ধরনের কর্ম থেকে। তারা যেহেতু এই ধরনের কাজগুলির সাথে যুক্ত হতে চান না, এই স্টেটমেন্ট দেওয়ার পরে তারা জানতো না, এই কথা বলার সুযোগ নাই। তারা অফিসিয়ালি ইনভলভ ছিল না, বাট তারা জানতো না এটা বলার সুযোগ। কমিশন সদস্যরা জানান সীমন্ত দিয়ে পুষিন করা হচ্ছে, সেখানে গুমের তালিকা কেউ আছে কিনা খুঁজে দেখছেন তারা। হেফাজতে গোপন আটক মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। দেশে বাইরের খবর, এক সপ্তাহে গড়ালো ইরান ইসরায়েল সংঘাত। দুপক্ষই অব্যাহত রেখেছে ক্ষেপণাস্ত্র হামলা, আর এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইরানে হামলা করতে পারে আবার নাও পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর রুশ প্রেসিডেন্ট পুতিন জানান যে রাশিয়ার কাছে কোনো সহায়তা চায়নি ইরান। এদিকে ইরান ইসরায়েলকে যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের। কাল এ নিয়ে সংস্থাটির নিরাপত্তা পরিষদের বৈঠক রয়েছে। দুই শত্রু দেশ ইরান ও ইসরায়েলের বিরামহীন সংঘাত, যাতে প্রতিদিনই ধ্বংস হচ্ছে নতুন নতুন স্থাপনা, জনজীবনে নেমেছে নজিরবিহীন দুর্ভোগ, বাড়ছে সর্বাত্মক যুদ্ধের শঙ্কা, কমছে না উত্তেজনার পারদ। মধ্যরাতেও একে অপরের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেল আবিব ইরান। তেহরানে অবস্থিত ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তর ও আরাক হেভি ওয়াটার রিঅ্যাক্টরে হামলা চালিয়েছে ইসরায়েল। এর আগে এসব এলাকার বাসিন্দাদের সরে যেতে বলে জানবাদীরা। এসব হামলার জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে তেহরান। মধ্য ও দক্ষিণাঞ্চলের 4 এলাকায় বড় পরিসরে হয়েছে হামলা। গুড়িয়ে দেওয়া হয়েছে ইসরায়েলের সোরকা হাসপাতাল, এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। 7 দিন ধরে চলা সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার সম্ভাবনায় নড়ে চড়ে বসেছে জাতিসংঘ। গভীর উদ্বেগ জানিয়ে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। সংঘাত প্রশমনে শুক্রবার জরুরি বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ। ইরানের অনুরোধে হতে যাচ্ছে এই বৈঠক, যাতে সমর্থন দিয়েছে রাশিয়া, চীন ও পাকিস্তান। ইরান কখনোই আত্মসমর্পণ করবে না, খামেনির এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় খামেনিকে গুড লাক বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানে হামলা হবে কিনা তা স্পষ্টভাবে না জানালেও ফোর্দো পারমাণবিক স্থাপনায় হামলার সিদ্ধান্ত হয়নি জানান ট্রাম্প। আমি কি করব তা আসলে কেউই জানে না। হামলা করতেও পারি, নাও করতে পারি। তবে যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যা ইরানের ফর্দ পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে সক্ষম। তার মানে এই না আমি সেটাই করতে যাচ্ছি। পশ্চিমাদের সহযোগিতায় ইরানে চলা ইসরায়েলের সামরিক অভিযানে কি হবে তেহরানের ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার ভূমিকা, এমন জল্পনার মাঝেই মুখ খুললেন পুতিন। জানান মস্কোর কাছে সহায়তা চায়নি তেহরান। ইরানি বন্ধুরা এখনো আমাদের কাছে কোনো সহায়তা চায়নি। আমি মনে করি কিভাবে চলমান পরিস্থিতি থেকে বের হওয়া যায়, আমাদের সেই পথেই যাওয়া উচিত। আলোচনার মাধ্যমে সমাধান বের করতে চাই আমরা। এদিকে ইসরায়েলকে ক্রমাগত সহায়তা করায় যুক্তরাষ্ট্রে বাড়ছে ট্রাম্প বিরোধী বিক্ষোভ। হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ করেন মার্কিন তরুণরা। তাদের কণ্ঠে ছিল ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিবাদী স্লোগান। নিউ ইয়র্কেও হয়েছে যুদ্ধবিরোধী বিক্ষোভ। রাখি জেসমিন, চ্যানেল 24। ইরানের সাথে সংঘাতে জড়ানো নিয়ে মার্কিন নাগরিকদের মধ্যে দেখা দিয়েছে বিভক্তি। প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে তার দল রিপাবলিকান পার্টিতেও। ইসরায়েলের প্রতিও ক্ষোভ দেখাচ্ছেন কেউ কেউ। ইরানের পরমাণু কর্মসূচি রোধ ও খামেনি সরকারের পতনের মিশনে নেমেছে ইসরায়েল, যাতে অন্ধ সমর্থন দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার গুঞ্জন জোরালো হওয়ায় এবার নিজ দেশের তোপের মুখে এই বিশ্বমোড়ল। ট্রাম্পের দেওয়া মেক আমেরিকা গ্রেট এগেন ও আমেরিকা ফার্স্ট নীতি নিয়ে জনমনে উঠেছে সংশয়, আস্থা হারাচ্ছেন অনেকেই। ইসরায়েলের প্রতি ক্ষোভ দেখাচ্ছেন কেউ কেউ। এটা ইসরায়েলের যুদ্ধ, আমাদের নয়। এটা যেন আমাদের যুদ্ধে পরিণত না হয়, এটাই প্রত্যাশা করি। ইসরায়েল এতদিন গাজায় ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালাচ্ছে, এখন তারা ইরানের সাথে সংঘাতে জড়িয়েছে। আমার মতে যুক্তরাষ্ট্রের উচিত এসব থেকে দূরে থাকা। বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি তো বটেই, নিজ দল রিপাবলিকানদের অনেকেই ক্ষোভ ঝাড়ছেন ট্রাম্পের ওপর। কংগ্রেসের অনুমতি ছাড়া ইরান ইসরায়েল সংঘাতে মার্কিন সেনাবাহিনীকে ব্যবহারের বিরোধিতা করছেন রিপাবলিকান পার্টির অনেক সদস্য। তবে এর মধ্যে কেউ কেউ চাচ্ছেন সীমিত পরিসরে সংঘাতে জড়াক যুক্তরাষ্ট্র।
গত বছর গ্যালাপের এক জরিপে দেখা যায় ইরানের পারমাণবিক অস্ত্র উন্নয়নকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি মনে করেন ৭৭% মার্কিনী। তবে সাম্প্রতিক জরিপে ইরানের হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের প্রতি অনাগ্রহ দেখিয়েছেন অনেকেই। ইউগভের সাম্প্রতিক জরিপ বলছে ২০২৪ সালে ট্রাম্পকে ভোট দেওয়া নাগরিকদের ৫৩% চান না ইরান ইসরায়েলের হামলায় জড়াক যুক্তরাষ্ট্র। উল্টো ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাতে শান্তিপূর্ণ সমাধানের প্রতি আগ্রহ দেখাচ্ছেন অনেক মার্কিনী। আবার ইকোনমিস্টের জরিপ মতে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের পক্ষে আছে ট্রাম্পের ১৯% সমর্থক, আর ৬৩% দিচ্ছেন আলোচনার টেবিলে বসার মত। ইপসসের জরিপে দেখা গেছে প্রতি ১০ জনের ৮ জন মার্কিন নাগরিক চান ইরানের উপর নিষেধাজ্ঞা আরও জোরদার করা হোক। রাখি জেসমিন, চ্যানেল 24। এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতা চলছেই। গত ২৪ ঘন্টায় জায়নবাদী সেনাদের হামলায় নিহত হয়েছেন অন্তত ১৪০ জন। গাজার মধ্যাঞ্চলে সালাউদ্দিন সড়কের পাশে জাতিসংঘের ত্রাণ ট্রাকের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ভিড় লক্ষ্য করে গুলি ছড়ে ইসরায়েলি সেনারা, এতে প্রাণ যায় ১৪ জনের। মাঘাজি শরণার্থী শিবির, জেইতুন খান ইউনিস এবং গাজা শহরের বিভিন্ন বাড়িতে বিমান হামলায় নিহত হয়েছেন ২১ জন। ত্রাণ প্রবেশে ইসরায়েলি নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পর গেল ৩ সপ্তাহে প্রায় প্রতিদিনই খাবার নিতে আসা গাজাবাসীর উপর এসব হামলা হচ্ছে। আর এই হামলায় এই পর্যন্ত প্রায় ৪০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আপনারা দেখছেন সন্ধ্যা ৭টার খবর। একটা বিরতি নেব, ফিরে আসছি একটু পর, সাথে থাকুন। আবার আমন্ত্রণ সন্ধ্যা ৭টার খবরে। আপনারা দেখছেন চ্যানেল 24। ছাত্র জনতার আন্দোলনের বছর ২০২৪ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৩৩ গুণ। সুইস কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ২০২৪ সালের শেষে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশের নামে জমা ছিল ৫৯,৮২,০০,০০০ সুইস ফ্রাঙ্ক, বাংলাদেশি টাকায়, যার পরিমাণ প্রায় ৮,৯৭২ কোটি। ২০২৩ সালে এই অঙ্ক ছিল মাত্র ২,৬৪,০০,০০০ ফ্রাঙ্ক, প্রায় ৩৯৬ কোটি টাকা। এক বছরে জমার অঙ্ক বেড়েছে প্রায় ৩৩ গুণ। আর ২০২২ সালে যা ছিল ৫,৮৪,০০,০০০ সুইস ফ্রাঙ্ক। সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে দায়ের মধ্যে বাংলাদেশের পাওনা ও পুঁজিবাজারে বাংলাদেশের নামে বিনিয়োগের অর্থ রয়েছে, যার ৯৫% বেশি বাংলাদেশের পাওনা, যা দেশের বাণিজ্য কেন্দ্রিক অর্থ বলে আসছে কেন্দ্রীয় ব্যাংক। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অচল অবস্থায় উদ্বিগ্ন সরকার। সচিবালয়ে এক অনুষ্ঠানে একথা বলেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নাগরিক সেবা যেন ব্যাহত না হয় সেজন্য দায়িত্বশীল আচরণ জরুরি বলে তিনি মন্তব্য করেছেন। উপদেষ্টা জানিয়েছেন, দেশের প্রতিটি উপজেলায় লাইব্রেরি গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার, যেখানে জ্ঞান চর্চার পাশাপাশি থাকবে সবার অংশগ্রহণ। বাংলাদেশের ৪৪টি উপজেলায় পাবলিক লাইব্রেরির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, এর মধ্যে ৪১টি রংপুর বিভাগে। অবহেলিত এবং সুবিধাবঞ্চিত এলাকাগুলোকে অগ্রাধিকার দিয়েই এই উদ্যোগ। প্রতিটি লাইব্রেরির জন্য বরাদ্দ ৫৩ লক্ষ টাকা, মোট ব্যয় ২৩,৩২ লাখ। এককভাবে সিদ্ধান্ত নেওয়ার কোনো বিষয় না। আপনারা জানেন যে এই সরকারে আমরা গুড কোঅর্ডিনেশনের মাধ্যমে কাজ করে থাকি। একই সাথে যখন রাজনৈতিক দলগুলোর সাথে আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলি এবং সেটা রক্ষা করতে গেলে দায়িত্বশীল আচরণ আসলে প্রত্যেকের থেকেই প্রত্যাশিত। যেভাবে নাগরিক সেবা আসলে ডেডলকের দিকে যাচ্ছে, এ বিষয়ে আর আসলে চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই এবং সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে কনসার্ন আছে। সেখানে আলোচনার ভিত্তিতে যেটা সিদ্ধান্ত আসে আমি সেটাই বাস্তবায়ন করব। বাংলাদেশে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে জার্মানি। এছাড়া বাণিজ্য সম্প্রসারণ ও শিক্ষার উন্নয়নে একসাথে কাজ করতে আগ্রহী দুদেশ। জামাতের প্রধান কার্যালয়ে দলটির আমিরের সাথে বৈঠক শেষে এসব কথা জানান বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম স্টোস্টার। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও স্থিতিশীলতায় পাশে থাকবে জার্মানি। পরে জামাতের প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ জানান, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দুর্নীতি প্রতিরোধে জামাতের অবস্থান জার্মান রাষ্ট্রদূতকে জানিয়েছেন দলটির আমির। আপু, এখন কিছু খাওয়াও। এখন
চরম ক্রেভিং চাই কিছু এক্সাইটিং মিস্টার নুডলস হয় কুকিং টেস্টটা হয় অ্যামেজিং মিস্টার নুডলস অ্যামেজিং টেস্ট মিস্টার নুডলস এনজয় দ্য বেস্ট মিস্টার নুডলস অ্যামেজিং টেস্ট মিস্টার নুডলস মিস্টার নুডলস মিস্টার নুডলস। বিচারের স্বচ্ছতা নিশ্চিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা আদালত অবমাননার মামলায় একজন অ্যামিকাস কিউরি নিয়োগ দেওয়া হয়েছে। আগামী বুধবার তাঁর বক্তব্য শুনবেন ট্রাইব্যুনাল। ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান বলেন, ট্রাইব্যুনালের বিচারকে হাইজ্যাক করেছিল আওয়ামী লীগ সরকার। আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো, কারণ অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। আর এই যেগুলো লাফালাফি করছে একটা অস্ত্র থাকবে না। 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। গাইবান্ধার সাবেক ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের সাথে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ফোনালাপে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন ট্রাইব্যুনাল। এরপর শেখ হাসিনাকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করা হলেও তিনি হাজির হননি। বারবার বলার পরও শেখ হাসিনা হাজির না হওয়ায় ন্যায় বিচারের স্বার্থে একজন অ্যামিকাস কিউরির বক্তব্য শুনবেন ট্রাইব্যুনাল। আগামী বুধবার সিনিয়র আইনজীবী AY মশিউজ্জামানের এ বক্তব্য শোনা হবে। ট্রাইব্যুনালে আজকে এটি আদেশ দিতে পারতেন, আইন সেটি কভার করে, কিন্তু ফর অল ফেয়ারনেস এবং তাদেরকে পুনরায় সুযোগ দেওয়ার জন্য এবং আইনের সঠিক ব্যাখ্যা গ্রহণের জন্য ট্রাইব্যুনাল আজকে একটি আদেশ জারি করেছেন। সেটি হলো ট্রাইব্যুনাল রুলসের 41 বিধি মোতাবেক একজন অ্যামিকাস কিউরি নিয়োগ করেছেন এই মামলায় মতামত গ্রহণের জন্য এবং আদালতকে সহায়তা করার জন্য। এদিকে এদিন শুনানিতে ছিলেন চিফ প্রসিকিউটরের পরামর্শক ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান। পরে তিনি সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ সরকার ট্রাইব্যুনালের বিচারকে হাইজ্যাক করেছিল, সেখান থেকে ফিরে এসেছে এই ট্রাইব্যুনাল। That there is a complete departure from what we saw previously under the previous government, where it was a complete circumvention of the rule of law, a complete hijacking of the judicial process, and that process has to change. It has been changed with the interim government. They are implementing a system that is based on proper standards, and that has to be supported. বিচারের প্রত্যেক ধাপে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী পাবেন শেখ হাসিনা। এই আদেশের মধ্য দিয়ে তা নিশ্চিত করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। সময় হলো আরেকটা বিরতি। আরো খবর নিয়ে একটু পর ফিরছে।